মাস্টার শেষ পর্বে শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস পরিচালনা করছি আমি নাজমুল হাসান সেলিম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গবেষণা নকশা এবং গবেষণা নকশার ধাপসমূহ সম্পর্কে আলোচনা করব। তোমাদের একটি কোর্স, সেই কোর্স হচ্ছে গিয়ে রিসার্চ মেথোডোলজি, যেটা সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডোলজি। এই কোর্সের একটা বিষয় গবেষণা নকশা। সেই গবেষণা নকশার বিভিন্ন ধাপ বা উপাদানগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, গবেষণা নকশা হচ্ছে এমন একটা বিষয় যেটা একজন গবেষক যখন কাজ করতে যাবেন, কোনো একটা গবেষণা কাজ শুরু করতে যাবেন, তখন তিনি যে কর্ম পরিকল্পনা করেন, তার যে প্ল্যানিং, তার গবেষণা কাজের যে একটা নকশা, নীল নকশা করেন, সেটাই হচ্ছে গবেষণা নকশা। এটা একটা যৌক্তিক কর্ম পরিকল্পনা, যেখানে গবেষক তার গবেষণার বিভিন্ন কাজের ধাপ বা পর্যায় তুলে ধরেন এবং এই যে পর্যায়গুলো, এই যে ধাপগুলো, একে অনুসরণ করেই তিনি তার পুরো গবেষণা কাজটি সম্পাদন করেন। আর যদি একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে, তাহলে একটা গবেষণাও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। মূলত স্বল্প শ্রম, স্বল্প অর্থ এবং স্বল্প সময়ে যদি একটা ভালো ফল বা সর্বোচ্চ তথ্য বিশ্লেষণ আমরা করতে চাই এবং সার্বিকভাবে একটা সুন্দর একটা গবেষণা কাজ শেষ করতে চাই আমরা, তাহলে গবেষণা নকশা প্রণয়ন করার কোনো বিকল্প নেই। গবেষণা নকশা গবেষণা কাজকে একটা সুনির্দিষ্ট পথে পরিচালনা করে। যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ এখানে থাকে। গবেষণা কাজের ধারাবাহিকতা রক্ষা করা যায় যদি আমরা একটা গবেষণা নকশা তৈরি করি, কাজটা শুরু করি। আর যে কোনো গবেষণা কাজের উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখেই গবেষণা নকশা প্রণয়ন করা হয়, কাজেই গবেষণার উদ্দেশ্য সাধিত হয়। আর আমি আগেই বলেছি যে সম্পদ, সময় এবং শ্রমের একটা অপচয় রোধ করে গবেষণা নকশা। আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা গবেষণা নকশার বিভিন্ন ধাপ বা পর্যায় সম্পর্কে জানি বা উপাদান সম্পর্কে জানি। আমরা পরবর্তী আলোচনায় বিভিন্ন পয়েন্ট আকারে আমরা এই গবেষণা নকশার বিভিন্ন উপাদানগুলোকে আলোচনা করব। প্রথম পয়েন্ট হিসেবে আমাদের এখানে চলে আসে গবেষণার শিরোনাম। একটা গবেষণা নকশায় অবশ্যই একটা শিরোনাম দিতে হবে এবং এই শিরোনামটা হবে সুস্পষ্ট, সংক্ষিপ্ত একটা শিরোনামের মধ্যে সবগুলো বিষয়, যে গবেষণা কাজটি করতে চাচ্ছি আমরা, সেটা চলে আসে। ছোট একটা শিরোনামের মধ্যে শব্দ প্রয়োগগুলো খুব সতর্কতার মাধ্যমে করতে হবে এবং এই ছোট একটা শিরোনামের মধ্যেই গবেষণার মূল বিষয়টা তুলে ধরবে। সাধারণত সামাজিক যে প্রচলিত সমস্যাবলী, সেই সমস্যাবলী থেকে কোনো একটি সমস্যাকে বেছে নেওয়া হয় এবং শিরোনাম আকারে সেটাকে প্রকাশ করা হয়। 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা পাই কি যে গবেষণার বিষয়বস্তুর বর্ণনা। গবেষণার বিষয়বস্তুর বর্ণনার ব্যাপারটা এরকম যে যখন আমরা শিরোনামটা স্থির করে ফেললাম, ওই শিরোনামে একটা ভূমিকা দিতে হয়। এই ভূমিকার মধ্যেই গবেষণা বিষয়ের বিস্তারিত বর্ণনা থাকে। এই পর্যায়টিকে আমরা ভূমিকা বলতে পারি। আমরা বলতে পারি অবতারণা বা গবেষণার বিষয়বস্তু বা সমস্যাগুলি চিহ্নিত করে সমস্যা নির্বাচন। আমরা এই পর্যায়ে আমরা গবেষণার বিষয়বস্তুর বর্ণনা করব। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা দেখব কি যে গবেষণার উদ্দেশ্যের কথা। গবেষণার উদ্দেশ্য কি, উদ্দেশ্য অর্জনের জন্য গবেষণা কর্মটি পরিচালনা করছেন গবেষক, সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। গবেষক যদি উদ্দেশ্য সম্পর্কে সুষ্ঠু সঠিক ধারণা না রাখেন, তাহলে তা অর্জন করাও সম্ভব নয়। কোনো কোনো গবেষণায় একটি মাত্র উদ্দেশ্য থাকতে পারে, আবার
কোনো কোনো গবেষণায় একাধিক উদ্দেশ্য থাকতে পারে। উদ্দেশ্যগুলো সাধারণত এরকম হয়, দুই ধরনের হয়: সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, আবার প্রধান উদ্দেশ্য বা অপ্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা হয়, অপ্রধান উদ্দেশ্যগুলো সাথে সাথে প্যারালালি কাজ করে যায়। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা দেখতে পাই গবেষণার যৌক্তিকতাকে। গবেষণাটা কি করা উচিত হবে কিনা, এটার কোনো সামাজিক বা একাডেমিক গুরুত্ব আছে কিনা, এবং এই গবেষণাটা করলে কোনো উপযোগিতা পাওয়া যাবে কিনা, কিংবা সমাজের সমস্যা সমাধানে, সামাজিক সমস্যা সমাধানে এই গবেষণাটা কতটুকু কাজ দিবে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো গবেষণা কাজের জন্য খুবই প্রাসঙ্গিক। এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই গবেষককে নিতে হবে, যৌক্তিকতা থাকতে হবে, গবেষণার যৌক্তিকতা থাকতে হবে। আমরা পরবর্তীতে সাহিত্য পর্যালোচনা বলে একটা পয়েন্টকে আলোচনা করব। আমার যে গবেষণাটা আমি করতে যাচ্ছি সেই গবেষণাটা পূর্বে করা হয়ে গেছে কিনা, এই বিষয়ে কাজ হয়েছে কিনা আগে, সেই বিষয়ে বিভিন্ন বই পুস্তক, প্রবন্ধ বা বিভিন্ন গবেষণা কর্ম এগুলা অধ্যয়ন করে, এগুলা একটু নাড়াচাড়া করে আমার জেনে নিতে হবে যে ওই বিষয়ের উপর আগে কতটুকু কাজ হয়েছে বা কতটুকু কাজ হয়নি এবং কতটুকু কাজ করা দরকার। যদি একই জিনিসের উপর, একই বিষয়ের উপর কাজ হয়ে থাকে তাহলে সেই গবেষণা করার আর কোনো যৌক্তিকতা নেই। সেই গবেষণা আমাদের ওই পর্যায়ে বাতিল করে দেওয়াটা ভালো। আর এইটাই হচ্ছে গিয়ে যে আগের যে গবেষণা কর্মগুলোকে যাচাই বাছাই করা, বিভিন্ন বই পুস্তক, প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে সেটাকে জানা, এটি হচ্ছে সাহিত্য পর্যালোচনা। পরবর্তী পয়েন্ট হিসেবে আমরা দেখব কি যে তাত্ত্বিক কাঠামো। তাত্ত্বিক কাঠামোটা কি? তাত্ত্বিক কাঠামো হচ্ছে তত্ত্ব গঠন করতে হবে, গঠন এবং প্রয়োগ করতে হবে। একটা গবেষণা কাজের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে কিছু তাত্ত্বিক কাঠামো তৈরি করে দেওয়া এবং সেটার সাথে সঙ্গতি রেখে, একটা বিশ্লেষণী কাঠামো তৈরি করার জন্য সঙ্গতি রেখে সেটার সাথে নির্মাণের জন্য বা ওইটা তত্ত্ব গঠনের জন্য কি করবে, বিশেষ বিশেষ ধারণা, তারপরে প্রস্তাবনা, সংজ্ঞা ইত্যাদি ব্যবহার করতে হবে। মূলত এই তাত্ত্বিক কাঠামোটাই হচ্ছে গিয়ে একজন গবেষণাকারীর বা গবেষণার আত্মা, হার্ট। মূলত বিজ্ঞান ভিত্তিক গবেষণায় বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ তত্ত্ব প্রয়োগ করা হয়। আর যদি কোনো তত্ত্ব ওই গবেষণা কাজের সাথে সঙ্গতিপূর্ণ না হয় বা বিশ্লেষণের উপযোগী না হয় তাহলে নতুন তত্ত্ব নির্মাণের জন্যই কাজ করে যেতে হয়। আচ্ছা, তাত্ত্বিক কাঠামোর পরে আমরা অনুমান গঠন করব। অনুমান গঠনটাকে আমরা হাইপোথিসিস, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি হাইপোথিসিস কিংবা অনুকল্প বা অনুমান গঠন, এই যে টপিকসটা, এটা হচ্ছে গিয়ে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা সম্পর্কে আমাদের একটা পূর্ব ধারণা থাকে, অভিজ্ঞতা থাকে, কিংবা উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে আমার একটা নিজস্ব একটা ধারণা থাকতে পারে। সেই ধারণাটা আমি হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। হ্যাঁ, এটা অভিজ্ঞতার আলোকে আমরা একটা হ্যাঁ বোধক, না বোধক যে কোনো ধরনের একটা অনুমান করে নিব আমরা, এবং এই অনুমানগুলোকে পরবর্তীতে যাচাই করব। যাচাই করে যেটা টিকে যাবে সেটাই হচ্ছে গিয়ে আমার গবেষণার ফলাফল, আর যেটা বাতিল হয়ে যাবে সেটা আমার গবেষণায় থাকবে না, সেটা অনুমান হিসেবে বাতিল হয়ে যাবে। আমরা উদাহরণ হিসেবে যদি বলি এরকম যে দরিদ্র মানুষের তুলনায় ধনী মানুষের রাজনীতির ব্যাপারে বেশি আগ্রহ বা তাদের বেশি মাত্রা অংশগ্রহণ করে, এটার দুটো দিক হতে পারে, হয়তো হ্যাঁ বোধক হতে পারে অথবা না বোধক হয়ে, অর্থাৎ অনুমানটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে, সত্য নয় বা ঠিক নয় এরকম হতে পারে। তো যেটাই হোক সেটা আমাদের কাজের মধ্যে দিয়ে বের হয়ে যাবে, যে অনুমানটা সঠিক সেটাই আমাদের তত্ত্বে পরিণত হবে, সেটাই আমাদের ফলাফল হিসেবে চলে আসবে। পরবর্তী পয়েন্ট হিসেবে আমরা ধারণার কার্যকরী সংজ্ঞায়ন হিসেবে একটা পয়েন্টকে পাবো। ধারণার কার্যকরী সংজ্ঞায়ন, আমরা গবেষণায় যে ধারণাগুলোকে ব্যবহার করি সেটা যদি প্রয়োগযোগ্য না হয়, সেটা যদি যাচাইযোগ্য না হয়, সেটা যদি
পরিমাপযোগ্য না হয়, হ্যাঁ, তাহলে আমাদের গবেষণাটা সঠিকভাবে করতে পারবো না। কারণ এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই তিনটা জিনিস প্রয়োগযোগ্য হতে হবে, যাচাইযোগ্য হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে ধারণাগুলোকে। এইটা করা হয় মূলত কার্যকরী সংজ্ঞা প্রদানের মাধ্যমে। ধারণাগুলোকে কার্যকরী সংজ্ঞায়ন করা হয়। সংজ্ঞায়ন করার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে বিমূর্ত একটা বিষয়, সেই বিষয়টাকে আমরা মূর্ত একটা অবস্থায় আনি, মূর্ত একটা চলকে পরিণত করি আমরা। বিমূর্ত যেটা মূর্তিমান না, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু সেটাকে যদি আমি একটা সংখ্যাত্মক প্রকাশ কিংবা সেটাকে যদি আকার দেওয়ার চেষ্টা করি, সেটাকে চলক আকারে উপস্থাপন করি, তাহলে একটা সংজ্ঞায়ন সম্ভব। আর এই সংজ্ঞায়নটাই হচ্ছে কি, এই কার্যকরী সংজ্ঞায়নটাই হচ্ছে কি আমাকে পরিমাপ করতে সাহায্য করবে, যাচাই করতে সাহায্য করবে, এবং এটা প্রয়োগ করা যাবে গবেষণায়। তো এর পরবর্তী পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে কি এরকম যে চলক নির্ধারণ। আমাদের কার্যকরী সংজ্ঞা দেওয়ার সাথে সাথেই আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চলক নির্ধারণ করে ফেলতে হবে। যে একটা চলক নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে চলক দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে নির্ভরশীল চলক, আর একটা হচ্ছে অনির্ভরশীল চলক। নির্ভরশীল চলক কোনটা? যেটা হচ্ছে কি, মনে করে একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, সেটা এরকম, যদি আমরা এরকম একটা টপিকস নেই যে গ্রামীণ সমাজে রাজনৈতিক সামাজিককরণ, সেই রাজনৈতিক সামাজিককরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা। রাজনৈতিক সামাজিক তিনটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, তিনটা বিষয় এখানে আসতেছে। একটা হচ্ছে গ্রামীণ সমাজ, এটার একটা কার্যকরী সংজ্ঞা দিতে হবে। তারপরে রাজনৈতিক সামাজিকীকরণ, এটার একটা কার্যকরী সংজ্ঞা দিতে হবে, এবং পরিবারের ভূমিকা। এই যে পরিবার ভূমিকা, এটা এখানে নির্ভরশীল চলক, এটা এখানে নির্ভরশীল চলক। আবার পরিবারের ভূমিকার মধ্যে অনেকগুলো বিষয় থাকে। সেখানে কি আছে? পরিবারের কাঠামো আছে, পরিবারের আয় আছে, পরিবার প্রধানের ইচ্ছা অনিচ্ছা, তারপরে তাদের পারিবারিক আয়, পারিবারিক নেতৃত্ব কাঠামো, পারিবারিক মর্যাদা, এই বিষয়গুলো আমাদের থাকে। সেই বিষয়গুলো থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে উপাদানগুলা, এই উপাদানগুলো হচ্ছে অনির্ভরশীল চলক। এগুলো হচ্ছে অনির্ভরশীল চলক। আবার ওই পরিবারের ভূমিকার সাথে এই গবেষণা কর্মে যদি আমরা এরকম দেখতে পাই কি যে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এইগুলো কিন্তু আবার ওই এই গবেষণার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এগুলোকে যদি আমি ব্যবহার করতে না চাই, এগুলোকে নিয়ন্ত্রিত আকারে আমি ব্যবহার করতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে? নির্ভরশীল চলকের সাথে কিছু সম্পর্কিত অনির্ভরশীল চলক থাকবে, আবার কিছু নিয়ন্ত্রিত চলক থাকবে। এই চলকগুলোকে আমাদের নির্ধারণ করে ফেলতে হবে। এই চলকগুলোকে কোনটা আমি ব্যবহার করব, কোনটাকে আমি গুরুত্ব দিব, সেই বিষয়টা আমাকে আগেই ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমরা পরের পয়েন্ট হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে পরিমাপ। আমার এই গবেষণা কর্মে পরিমাপের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যা কিছু পর্যবেক্ষণ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, সেটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক। আর যা কিছু পর্যবেক্ষণ করা যাবে না বা পরিমাপ করা যাবে না, তা কিন্তু বিজ্ঞান ভিত্তিক হবে না। আর সামাজিক বিজ্ঞানের একটা বিষয় হচ্ছে কি, এখানে অনেক কিছু বিষয়ই সংখ্যাগতভাবে প্রকাশ করা যায় না। এখানে অনেক গুণগত পরিমাপ থাকে। যাই হোক, পরিমাপ দুই ধরনের হতে পারে, সংখ্যাত্মক হতে পারে, গুণগত হতে পারে। আমরা সেটা আমাদের গবেষণার প্রকৃতি অনুসারে সেটা ব্যবহার করব। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে এরকম যে গবেষণা এলাকার বর্ণনা। একটা গবেষণা কাজ সুচারুভাবে করতে হলে ওই কোন এলাকার উপর কাজটা করতেছি সেই এলাকাটার বর্ণনা দিতে হয়, এবং তাতে গ্রহণযোগ্যতা বাড়ে, তাতে গবেষণা কাজটির নির্ভরযোগ্যতা বাড়ে। আর গবেষণা এলাকার আকার কি হবে, এটা আকার ছোট হতে পারে, ইউনিয়ন পর্যায়ে কেউ কাজ করতে পারে, কেউ হয়তো একটা শহর আকারে কাজ করতে পারে, একটা বড় স্কেলে কাজ করতে পারে। এটা নির্ভর করবে হচ্ছে গিয়ে
ওই গবেষকের ইচ্ছার উপরে, তার ব্যবস্থাপনা দক্ষতা, তার আর্থিক সামর্থ্য, সময় এবং কতটুকু প্রয়োজন ওই গবেষণাটা করার। সাধারণত রাষ্ট্রীয়ভাবে বড় আকারের কাজগুলো হয়। তো এই যেটাই হোক, গবেষণার আকৃতি প্রকৃতি ছোট হোক অথবা বড় হোক, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ওই অঞ্চলের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনের যে চিত্রটা, সেই চিত্রটা খুব নিখুঁতভাবে উপস্থাপন করতে হবে। আমরা পরবর্তীতে আলোচনা করব যে তথ্যের উৎস সম্পর্কে। আমরা যে তথ্যগুলো নিয়ে কাজ করব, গবেষণা কাজটা করব, সেই তথ্যের উৎসগুলো দুই ধরনের হতে পারে, প্রাথমিক উৎস আর হচ্ছে গিয়ে মাধ্যমিক উৎস। প্রাথমিক উৎসটা কেমন? মাঠ পর্যায়ে যে তথ্যটা আমরা সরাসরি পাই ব্যক্তির কাছ থেকে, যাদের ইন্টারভিউ নিব, যাদের ওই কোশ্চেন করব, কোশ্চেনের মাধ্যমে উত্তরটা নিব, তাদের কাছ থেকে আমরা যে তথ্যটা পাই সেটা হচ্ছে প্রাথমিক তথ্য। আর যে তথ্যটা কোনো একটা গবেষণা কাজে ব্যবহার হয়েছে, কিংবা কোনো একটা বই পুস্তক, কিংবা কোনো একটা সংবাদপত্র ইত্যাদি থেকে যেই তথ্যটা আমরা কালেকশন করি, সেটাই হচ্ছে গিয়ে মাধ্যমিক তথ্য। তো তথ্যের উৎস দুই রকম হতে পারে, এটা আমাদের জেনারেল হলো, এটা আমাদের উল্লেখ করতে হবে গবেষণা বিষয়ে। এটা আমরা উল্লেখ করবো কোন ধরনের উৎসের তথ্য থেকে আমরা কাজটা করব। আচ্ছা, এরপর হচ্ছে বিশ্লেষণের একক। বিশ্লেষণের একক ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো গবেষণা বিশ্লেষণের এককটা কি হবে সেটা উল্লেখ করতে হবে। আমরা যদি কোনো একটা রাজনৈতিক মনোভাব নিয়ে কাজ করি, কোনো এলাকার জনমত নিয়ে কাজ করি, তাহলে সেখানে জনমত নিয়ে কাজ করতে গেলে সেখানে ব্যক্তি হচ্ছে একক। আবার কোনো একটা সাহিত্যকর্ম নিয়ে কাজ করলাম, কিংবা এরকম যদি হয় যে রবীন্দ্রনাথের সমাজ ভাবনা, সমাজ চিন্তা, এরকম নিয়ে যদি কোনো কাজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে একক হবে রবীন্দ্রনাথের রচনাবলীর কোনো একটা কিছু, হয়তো কবিতা, হয়তো তার কাব্যগ্রন্থ, হয়তো তার বই পুস্তক, সেগুলো থেকে আমরা একক হিসেবে সেগুলোকে কাজ করব। আচ্ছা, সমগ্র এবং নমুনা বলে এরপর একটা পয়েন্ট আছে আমাদের, সমগ্র বা নমুনায়ন। সমগ্র হচ্ছে পপুলেশন, যেটা সমগ্র জিনিসটা, পুরো তথ্যটা যেখান থেকে আমরা পাবো, সেখান থেকে কিছু যদি আমরা সিলেক্ট করে নেই, দুইবার চয়ন করে নেই, সেখানে আমরা নমুনা পাবো। সেই নমুনায়ন এবং সেই সমগ্র, সেখান থেকে যে কি পর্যায়ে কি পদ্ধতিতে, কোন পদ্ধতি ব্যবহার করছি আমরা, সেটাও গবেষণা নকশাতে আমরা উল্লেখ করব। আমরা তথ্য সংগ্রহের পদ্ধতিটা কি ব্যবহার করব? আমরা কি পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করব, নাকি আমরা পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করব, নাকি আমরা সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহার করব, নাকি আমরা প্রশ্নপত্রের মাধ্যমে তথ্যগুলো নিব? এই জিনিসটাও আমার গবেষণা কর্ম শুরু করার আগে গবেষণা নকশায় উল্লেখ করব, তথ্য সংগ্রহের পদ্ধতি। এরপরে আমাদের যে তথ্যটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে তথ্যের নির্ভরযোগ্যতা ও সঠিকতা। সাধারণত আমি যখন তথ্যগুলো, প্রাথমিক ডাটাগুলো মাঠ পর্যায় থেকে নিতে যাব, তখন আমার কিন্তু অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত তথ্য সংগ্রাহক লাগবে। তারপরে প্রশ্ন যে প্রণয়ন করব, কোশ্চেনারি যে করব, সেটা সঠিক প্রশ্ন প্রণয়ন করতে হবে। এই প্রশ্নপত্র প্রণয়ন করলেই হবে না, সেটা যাচাই করতে হবে এবং সর্বোপরি সঠিক তত্ত্বাবধান করতে হবে। আর মানসিক যে সততার ব্যাপারটা, সেটা তো আছে। এই যে নির্ভরযোগ্যতা এবং সঠিকতা, তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা, এই জিনিসটা যদি আমার অর্জন করতে হয়, তাহলে আমাকে অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী দিয়েই তথ্যটা সংগ্রহ করতে হবে। এর পরবর্তী পয়েন্টটা হিসেবে আমরা পাই তথ্য বিন্যস্তকরণ এবং উপস্থাপন। আমরা তথ্যগুলো পেলাম, সে তথ্যগুলো কি করতে হবে? তথ্যগুলো সম্পাদনা করতে হবে, সংকেতায়ন করতে হবে, শ্রেণীকরণ করতে হবে এবং সারণীবদ্ধ করতে হবে। সহজ হিসাবে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে, পূর্ববর্তী সময়ে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করেছি। সেই গণসংখ্যা নিবেশনে আমাদের যেভাবে তথ্যগুলো উপস্থাপন করতে হয়, ঠিক একইভাবে এই কাজটা হচ্ছে সেইটাই, যে তথ্য বিন্যস্ত করব এবং তথ্য উপস্থাপন করব। আমরা তথ্যগুলোকে শুধু সারণীতে উপস্থাপন করব তাই না, আমরা বিভিন্ন রেখচিত্র বা লেখচিত্রের মাধ্যমেও এটাকে উপস্থাপন করতে পারি।
আচ্ছা, পরবর্তী যে পয়েন্ট আমাদের আছে সেটা হচ্ছে তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণ করাটা জরুরি, কারণ তথ্য বিশ্লেষণ না করলে, কারণ এর উপরই ফলাফলটা নির্ভর করে, আমার গবেষণা কাজের ফলাফলটা নির্ভর করে তথ্য বিশ্লেষণের উপরে। কি পদ্ধতিতে বা কোন দৃষ্টিকোণ থেকে বা কি কি পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে আমি এই তথ্য বিশ্লেষণটা করব, তা গবেষণা নকশায় আমরা উল্লেখ করব। সর্বোপরি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রতিবেদন প্রস্তুতকরণ, প্রতিবেদন প্রস্তুত করতে হবে কি, যে ফলাফলটা পেলাম সেটা একটা খসড়া প্রতিবেদন তৈরি করে ফেলবো আমরা। এখানে যে অনুমানটা আমরা করেছিলাম সেটা সত্য না মিথ্যা বা অসত্য, সেটা কোনটা প্রমাণিত হলো তা উল্লেখ করবো আমরা। এবং মূলত যে রেজাল্টটা আমাদের আসে সেই রেজাল্টে যদি গবেষণার মধ্যে দিয়ে যদি আমরা একটা প্রচলিত তত্ত্ব সেটাকে যদি আমরা সত্য হিসেবে প্রমাণিত করতে পারি তাহলে সেটাই আমরা উল্লেখ করব। যদি সেটা বাতিল হয়ে যায় তাহলে সেটা উল্লেখ করব। এইভাবে আমরা একটা প্রতিবেদন প্রস্তুত করব। মূলত এই যে পর্যায়, এই পর্যায়ের মধ্যে দিয়ে গবেষণা নকশার একাডেমিক এবং তাত্ত্বিক যে পর্যায়গুলো সেগুলো শেষ হয়। তবে একটা গবেষণা নকশাতে এই বিষয়গুলো ছাড়াও, এই উপাদানগুলো বা এই স্টেজগুলো বা এই ধাপগুলো ছাড়াও আরো কিছু বিষয় বা আরো কিছু উপাদান কাজ করে, আরো কিছু উপাদান মাথায় রাখতে হবে। সেই উপাদানগুলো কি, সেটা হচ্ছে কর্মচারী সংগ্রহ বা প্রশিক্ষণ, কর্মচারী সংগ্রহ ও প্রশিক্ষণ। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সময়সূচির ব্যাপারটা মাথায় রাখতে হবে। কতটুকু কাজ আমরা কতদিন সময়ের মধ্যে করব, কতটুকু কাজ অ্যাচিভ করব কতটুকু সময়ের মধ্যে। আবার বাজেটের ব্যাপারটা, আমার প্রথমে আমরা বলেছি স্বল্প সময়ে স্বল্প অর্থে স্বল্প জনবল নিয়োগ করে আমি অধিক ফলাফল চাই, অধিক তথ্য সংগ্রহ করতে চাই। তাহলে এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ও আমাকে বিস্তারিতভাবে উল্লেখ রাখতে হবে। কিভাবে আমি কর্মচারীদের সংগ্রহ করবো এবং তাদেরকে প্রশিক্ষণ দিব, অর্থাৎ ভালো মানের জনবল আমাকে নিয়োগ করতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে। আর সময়সূচিটা উল্লেখ করতে হবে, কতটুকু টাইম শিডিউলের মধ্যে আমি কাজটা শেষ করব, আবার কতটুকু টাকা লাগবে কোন পর্যায়ে, এই বিষয়গুলো জরুরি। তাহলে এই তিনটা বিষয় আমার মাথায় রাখতে হবে। তাহলে মূলত একটা গবেষণা নকশায় এই বিষয়গুলোকে আমাদের আলোচনা করতে হবে, উল্লেখ করতে হবে। পরবর্তীতে আমরা গবেষণা নকশা থেকে কিভাবে গবেষণা প্রস্তাব পাঠানো যায় কোন একটা কর্তৃপক্ষের কাছে সেটা আমরা আলোচনা করব, কিংবা আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকো তোমরা। ধন্যবাদ সবাইকে।